রাত তখন 1:15। হাড় কাঁপানো মাঘের শীত। ঘন কুয়াশায় হাত বাড়ালে নিজের আঙুলগুলোও দেখা যায় না। ট্রেনটা যখন সোনাঝুরি স্টেশনে থামল তখন মনে হলো সোমনাথ একাই নামল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। স্টেশনের টিমটিমি আলোটা যেন কুয়াশার চাদরে দম বন্ধ হয়ে মরছে। সোমনাথের সোনাঝুরিতে আসার কথা ছিল না, পরের স্টেশনে নামার কথা, কিন্তু ধরপড় করে ভুল স্টেশনে নেমে পড়ে। ট্রেনটা হুইসেল বাজিয়ে চলে গেল, আর সেই শব্দ মিলিয়ে যেতেই নেমে এলো এক অখণ্ড অস্বস্তিকর নিস্তব্ধতা। কোনো রিক্সা নেই, কোনো জনমানুষ নেই। স্টেশন মাস্টারকে অস্পষ্ট দেখা যাচ্ছে জানলার ওপাশে। সোমনাথ এগিয়ে গিয়ে বলল, দাদা, গ্রামে ঢোকার রাস্তাটা কোন দিকে? স্টেশন মাস্টার মুখ না তুলেই অন্ধকারের দিকে ইশারা করলেন। সোজা গিয়েই বাঁশবাগান, তবে সাবধান, আজ অমাবস্যা, কেউ ডাকলে সাড়া দিবেন না। সোমনাথ অবাক হয়ে কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, কিন্তু স্টেশন মাস্টার ততক্ষণে দরাম করে জানলা বন্ধ করে আলো নিভিয়ে দিলেন। স্টেশন থেকে বেরিয়ে প্রায় 20 মিনিট হাঁটার পর সোমনাথের গা ছমছম করতে লাগলো। দুপাশে প্রাচীন বট আর অশ্বত্থ গাছগুলো যেন ডালপালা মেলে তাকে গিলতে আসছে। নির্জন রাস্তায় শেয়ালের ডাক ভেসে আসছে। হঠাৎ দূরে একটা হ্যারিকেনের আলো দেখতে পেল সে। কাছে গিয়ে দেখলো একটা জরাজীর্ণ টিনের চালের চায়ের দোকান। ভিতরে একজন রোগা লোক বসে ঝিমোচ্ছে, দিনু। আর বেঞ্চে বসে বিড়ি ফুঁকছে এক বৃদ্ধ, নিতাই খুড়ো। তার গায়ের চামড়া ঝুলে পড়েছে, চোখে পুরু লেন্সের চশমা, যার আড়ালে চোখ দুটো ঘোলাটে। সোমনাথ হাঁপ ছেড়ে বাঁচল। এক কাপ চা হবে ভাই? দিনু চমকে উঠল। সোমনাথের দিকে এমনভাবে তাকালো যেন কোনো মরা মানুষ দেখেছে। কোনো কথা না বলে সে কেতলি চাপালো। নিতাই খুড়ো বিড়িতে লম্বা টান দিয়ে কর্কশ গলায় বলল, এত রাতে সোনাঝুরিতে কেউ আসে না? তুই কি পথ ভুল করেছিস? হ্যাঁ, ট্রেন থেকে ভুল করে নেমে পড়েছি। রাতটা কাটাবার কোনো জায়গা হবে? জায়গা জায়গা তো একটাই, শ্মশানতলা। তবে আজ রাতে যা বেরিয়েছে কাল অবধি বাঁচলে হয়। কি বেরিয়েছে? সোমনাথের গলা শুকিয়ে এলো। আজ তার শিকার ধরার রাত। সে মানুষের গলার স্বর নকল করে ডাকে। খবরদার বাবু, যদি সিনা গলার কেউ ডাকে পিছন ফিরে দাঁড়াবেন না, সাড়া দেবেন না। ঠিক তখনই দোকানের বাইরের বাঁশঝাড় থেকে একটা অদ্ভুত শব্দ এলো। মনে হলো কেউ শুকনো পাতার ওপর দিয়ে ভারী পায়ে হেঁটে আসছে। নিতাই খুড়ো সোজা হয়ে বসলো। ও এসে গেছে, ও এসে গেছে। তুই পালা এখান থেকে। তোর সোজা ওই জমিদার বাড়ির দিকে দৌড়তে। ও ওখানে আসতে পারবে না। যা যা যা, পালা পালা। সোমনাথ চায়ের পয়সা না দিয়ে দৌড়ে ছুট লাগালো। কুয়াশা এখন আরো ঘন। দৌড়তে দৌড়তে সোমনাথের মনে হলো ঠিক তার কানের পাশে কেউ যেন ফিসফিস করছে। সোমনাথ, ও সোমনাথ। সোমনাথের রক্তহীন হয়ে গেল। এ তো তার মৃত মায়ের গলা। তার মা মারা গেছেন 5 বছর আগে। অবিকল সেই গলার স্বর। সোমনাথের খুব ইচ্ছে হলো একবার পেছন ঘুরে দেখতে তার মা কি ফিরে এলো। হঠাৎ করেই দিনু চাওয়ালার কথাটা মনে পড়ল তার। খবরদার বাবু, যদি সিনা গলার কেউ ডাকে সাড়া দেবেন না। এরপর তার বাবার গলায় ডাকলো, সোমনাথ। সোমনাথের কান্না পেয়ে গেল।
সে চিৎকার করে উঠতে চাইল, কিন্তু তার গলা দিয়ে স্বর বেরোলো না। সামনেই আবছা আলোয় দেখা যাচ্ছে সেই পুরনো জমিদার বাড়ি। গেটটা ভাঙা। সোমনাথ যে গেট দিয়ে ঢুকতে যাবে, হঠাৎ তার কাঁধে একটা বরফের মতো ঠান্ডা হাত পড়ল। সোমনাথ ভয় ছিটকে সরে গেল। টর্চ লাইটটা ঘুরিয়ে দেখল, কেউ নেই। শুধু একটা সাদা শাড়ি পরা অবয়ব শূন্যে ভাসছে। তার মুখ নেই, শুধু একরাশি কালো চুল তার মুখের জায়গায় ঢাকা। সেই চুলের আড়াল থেকে এবার একটা বিকট অমানসিক চিৎকার ভেসে এলো। সেটা কোনো মানুষের গলা নয়, যেন হাজার হাজার শেয়ালের কান্না একসঙ্গে। তুই আমার ডাকে সাড়া দিসনি কেন? কেন? মূর্তিটা সোমনাথের দিকে ধেয়ে এলো। তার হাতগুলো অস্বাভাবিক লম্বা হয়ে গেল। সোমনাথ প্রাণপণে জমিদার বাড়ির বারান্দার দিকে দৌড় দিল। তখন মূর্তিটা বাইরে থমকে গেল, যেন কোনো অদৃশ্য দেওয়াল তাকে আটকাচ্ছে। নিশি গেটের বাইরে দাঁড়িয়ে তার চুল সরালো। এবার সোমনাথ তার মুখ দেখল। চোখ নেই, সেখানে দুটো গর্ত, নাক চ্যাপটা, চেরা ঠোঁট দিয়ে গল গল করে কালো লালা বেরোচ্ছে। এখনো রাত বাকি সোমনাথ, আমি আসছি। সোমনাথ অজ্ঞান হয়ে বারান্দায় পড়ে গেল। যখন সোমনাথের জ্ঞান ফিরল, তখন চারিদিক নিস্তব্ধ। কুয়াশাটা একটু কমেছে, হয়তো ভোর হয়ে গেছে, হয়তো বিপদ কেটে গেছে। সে কাঁপতে কাঁপতে উঠে বসল। তার খুব জলতেষ্টা পেয়েছে। সে দেখল দূরে দিনুর চায়ের দোকানের আলোটা এখনো জ্বলছে। মনে সাহস এলো, ওই দোকানে নিতাই খুড়ো আর দিনু আছে। ওরাই তো একমাত্র মানুষ, ওখানে গেলেই বাঁচা যাবে। সোমনাথ জমিদার বাড়ি থেকে বেরিয়ে আবার সেই রাস্তায় এলো। অদ্ভুত ব্যাপার, এখন আর সেই ভয়ের শব্দটা নেই। সে দৌড়ে চায়ের দোকানে পৌঁছল। সোমনাথ হাঁপাতে হাঁপাতে বেঞ্চে বসে পড়ল। দিনু উনুনের দিকে পিছন ফিরে দাঁড়িয়েছিল। সে আস্তে আস্তে ঘাটটা ঘোরালো, কিন্তু শরীরটা গলল না। দিনুর চোখ দুটো এখন আগুনের মতো জ্বলছে। সোমনাথ ভয় পিছিয়ে গেল। ধাক্কা খেল নিতাই খুড়োর গায়ে। খুড়ো, দেখুন দিনুর কি হয়েছে। নিতাই খুড়ো সোমনাথের কাঁধে খামচে ধরল। তার হাতের নখগুলো ইস্পাতের মতো শক্ত হয়ে কাঁধে ঢুকে যাচ্ছে। নিতাই খুড়ো হাসলো, সেই হাসি আর মানুষের মতো নয়। দিনুর কিছু হয়নি রে সোমনাথ, আসলে তুই এখনো কিছু বুঝলি না। কি বলছেন? সোমনাথ, স্টেশন মাস্টার তোকে বলেছিল না আজ অমাবস্যা? নিতাই খুড়োর গলার স্বর বদলে গেল। সেই স্বরটা যেন এখন আর নিতাই খুড়োর নয়। সোমনাথ দেখলো নিতাই খুড়োর গায়ের চামড়া গলে গলে পড়ছে। তখনও ভোর হয়নি, ঘন কুয়াশা জাপটে ধরেছে। সবই মায়া। এই সোনাঝুরি স্টেশন 30 বছর আগে বন্ধ হয়ে গেছে। এখানে কোনো ট্রেন থামে না। তুই যেখানে নেমেছিস সেটা একটা ধ্বংসস্তূপ, আর আমরা। দিনু এবার উনুন থেকে কেটলিটা নামালো। কেটলি থেকে চা নয়, টকবগে ফুটন্ত রক্ত বেরোচ্ছে। দিনু খিক খিক করে হেসে বলল, আমরা তো কবেই নিশির পেটে গিয়েছি বাবু। আমরা যে নিশির গোলাম। নিশি একা শিকার করতে পারে না, তাই আমাদের দিয়ে ফাঁদ পাতে। হঠাৎ দোকানের হ্যারিকেনটা টপ করে নিভে গেল। অন্ধকারের মধ্যে দুটো
লাল চোখ জ্বলজ্বল করছে, ঠিক নিতাই খুড়োর জায়গায়। সোমনাথের একদম ঠিক কানের পাশে এসে ফিসফিস করে বলল, আমি 3 বার ডাকি, 2 বার তোর মা বাবার গলায় ডেকেছি, তুই শুনিসনি। এবার আমি আমার নিজের গলায় ডাকছি। সোমনাথ, ও সোমনাথ, হায় সোমনাথ, আমার কাছে আয়। হায় সোমনাথ, আমার কাছে আয়। হায়। পরদিন সকালে কুয়াশা কেটে রোদ উঠেছে। লাইন ধরে হেঁটে যাচ্ছে রেলের গ্যাংম্যানরা। এই দেখ, লাইনের ধারে ওটা কি পড়ে আছে? একজন সামনে এগিয়ে দেখল একটা যুবকের লাশ পড়ে আছে। চোখ দুটো ভয় ঠিকরে বেরিয়ে আছে, আর মুখটা হা করা, যেন শেষ মুহূর্তে প্রচণ্ড চিৎকার করতে চেয়েছিল। ইস, মনে হচ্ছে চলন্ত ট্রেন থেকে পড়ে গেছে। কিন্তু কিন্তু অদ্ভুত ব্যাপার দেখ, এই ভাঙা স্টেশনে যেখানে মানুষ আসে না, সেখানে এই টাটকা চায়ের ভাড় এলো কোত্থেকে? বাতাসের মধ্যে দিয়ে তখন বাঁশবাগান থেকে একটা ফিসফিসানি ভেসে এলো। জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো দিনু আর নিতাই খুড়োর খিলখিল হাসি।